এই হচ্ছে হাসনাত আব্দুল্লাহ কি অপকর্ম। শুধু একমাত্র হাসনাত আব্দুল্লাহ না তো, সার্জিস, হাসনাত, আপনার উপদেষ্টা নাহিদ, আসিফ, মানে আপনার উপদেষ্টা নাহিদ আর আসিফ হচ্ছে জানেন কি একটা মানে কি বলে মানুষকে দেখানো। হ্যাঁ, মানে এই দুইজনকে যে আপনার সমন্বয় থেকে উপদেষ্টা বা সরকারি যে চেয়ারে বসাইছে, কেন বসাইছে? এই তিন বান্দরের বা তিন চোরের আপনার কি বলে সচিবালয়ে আগুন ধরে। কবুতর ও ট্রাকের রহস্য বের হলেই এসে যাবে সচিবালয়ের অনেকে। সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ঘটনাকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। যে কবুতর পাঠিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। 8 তলা থেকে একটা কুকুরের মরদেহ পাওয়া গেছে, সেই কুকুরটি ফুলে গেছে এবং সেই কুকুরটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে সচিবালয়ের এরকম একটি সুরক্ষিত ভবন থেকে কিভাবে কুকুরের মৃতদেহ বের। সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন। মিস ইনফরমেশন ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, এখন সেই সুযোগটা কেন এখন পর্যন্ত থাকবে? বাংলাদেশের নাগরিকরা সামান্য একটা ঘটনাকে নিয়ে যেভাবে মারা গেল, 2024-এর আন্দোলনেও তো এভাবে মারা যায়নি। যে ওই কর্নারে লেগেছে এই কর্নারে লেগেছে, তো দুই জায়গায় আগুন একই সময় কিভাবে লাগে? যদি শর্ট সার্কিট হয় তাহলে আগুনটা এক জায়গা থেকে আসবে, দুই জায়গায় কি করে একই সময় হবে? আবার দুই জায়গায় এক সময় হলো, তাহলে যদি এটা মনে করি যে না দুই জায়গায় আগুন লাগানোর ব্যবস্থা করা হয়েছে, সেই লাগানোর ব্যবস্থাটা হলো কি করে? তাহলে কি এটা এমন হতে পারে যে কবুতরের পায়ের মধ্যে আগুন ধরে দিয়ে উড়াই দিলাম, একবার এই কর্নারে বসলো আবার যে ওই কর্নারে বসলো? যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আজকের বাংলাদেশ, তো আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ চোখ তুলে তাকায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বুঝে গেছে যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। সেই জায়গা থেকে বাংলাদেশিদের জন্য এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে। দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে? কুকুরটা গেল কই থেকে? সেখানে যে সার্কিট হলো, আপনাদের আগুনটা কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি জিনে? প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা। আপনি আবার মাইক ঘুরাই নিয়েন না, এই উপদেষ্টার যোগ্যতা নাই। এবার মূল সত্যতা বেরিয়ে আসলো সচিবালয়ের অগ্নিকাণ্ডের মূল কারণ, মূল সিসিটিভি ফুটেজ। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন গত কিছুদিন আগেই সচিবালয়ে অগ্নিকাণ্ড হয় এবং সেই অগ্নিকাণ্ডের কারণে দেশের যত ইম্পর্টেন্ট কাগজপত্র এবং ফাইল ছিল সব কিছু কিন্তু পুড়ে যায়। এর জন্য দেশের অনেকটাই ক্ষতি হয়েছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এর সাথে কে কে জড়িত রয়েছে এইসব কিন্তু এক এক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হচ্ছে এবং এই অগ্নিকাণ্ডটি তারা কিভাবে ঘটিয়েছে সেই পরিকল্পনার সব কিছুই কিন্তু ফাঁস হয়। এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো ধারাবাহিকভাবে। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, কিভাবে এই অগ্নিকাণ্ডটি হয় এবং এইসব বিষয় নিয়ে কি আলোচনা হচ্ছে এবং সমালোচনা হচ্ছে। মূল দোষীরাও কিন্তু বক্তব্য দিবে। আর হ্যাঁ, এই বিষয়টাকে নিয়ে অনেকে কিন্তু একটা কুকুরকে মানে সন্দেহ করেছিল, সেই কুকুরটি সচিবালয়ের ভিতরে কিভাবে এসেছে এবং সেই কুকুরটি কার, সেগুলোও কিন্তু ধারাবাহিকটি দেখতে পারবেন। চলুন দর্শক, আমরা ইম্পর্টেন্ট পার্টগুলো দেখে আসি। এই ঘটনাকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। পেরিয়ে গেছে একদিন, এখন পর্যন্ত কি যথার্থ তদন্ত শুরু হলো? এখন পর্যন্ত কি চিহ্নিত করা গেল যে এর পেছনে নাশকতা, ষড়যন্ত্র না স্রেফ দুর্ঘটনা? নানা ধরনের প্রশ্ন উঠছে। যে তড়িৎ গতিতে তদন্ত করা প্রয়োজন, সেই তদন্তটি হচ্ছে না বলে আবার অনেকে অভিযোগ করেছেন। আমি কিছু প্রশ্ন রাখছি, সেই প্রশ্নগুলোর উত্তর পেলেই অনেক রহস্য বেরিয়ে আসতে পারে। প্রথম বিষয় হচ্ছে, রাতারাতি তদন্ত কমিটি পরিবর্তন হয়েছে। আপনারা জানেন বৃহস্পতিবারে যে তদন্ত কমিটি গঠন করা হয়, সেই তদন্ত কমিটির প্রধান করা হয় অতিরিক্ত একজন সচিব, যাকে নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই সচিবকে নিয়ে বিতর্ক তৈরি হবার পরে রাতে, মানে বৃহস্পতিবার রাতে নতুন আরেকটি তদন্ত কমিটি গঠিত হয়। আমি বলতে চাই যে মোহাম্মদ খালেদ রহিম, তিনি হচ্ছেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, জেলা ও মাঠ প্রশাসন বিভাগের। এই অতিরিক্ত সচিব খালেদ রহিমকে যখন সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রধান করা হয়, তার নেতৃত্বে 7 সদস্যের কমিটি। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় উঠে। সেখানে একটা অভিযোগ ওঠে খালেদ রহিমের বিরুদ্ধে যে তিনি ফ্যাসিবাদী শাসনকালে ডিসি হিসেবে অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছেন। এইরকম একটা ব্যক্তিকে কিভাবে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা হলো, যে অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা আছে বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে, সেই কমিশনের প্রধান করা হলো। এই যখন সমালোচনা, নিন্দা বা তোলপাড় অবস্থা,
তখন রাতারাতি এই কমিটিকে পরিবর্তন করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে 8 সদস্যের একটা কমিটি করা হলো বৃহস্পতিবার রাতে। এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো কমিটি করবার আগে আপনারা কেন যাচাই বাছাই করেন না? কেন আপনারা অনুসন্ধান করে বের করতে পারেন না যে এই ব্যক্তিবর্গকে দিয়ে যথাযথভাবে কারণ অনুসন্ধান করা যাবে কিনা, তদন্ত করা যাবে কিনা, প্রকৃত অর্থে দোষীরা বের হয়ে আসবে কিনা? তাহলে এখন সোশ্যাল মিডিয়ায় তো আপনাদের গার্ড হিসেবে পরিগণিত হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হবার পরে আবার পরিবর্তন করতে হলো কেন? আগে যাচাই বাছাই করা হলো না, এই প্রশ্নটি কিন্তু জোরে সোরে উঠছে। তাহলে তদন্ত কমিশন বা কমিটি গঠন করার আগেই দুর্বলতা তো প্রকাশ পেয়ে গেল। কমিটি গঠন নিয়েই আসলে অন্যরকম একটা অব্যবস্থাপনা। এই বিষয়ে অবশ্যই যথাযথভাবে নজর দেওয়া প্রয়োজন ছিল। এর পরের প্রশ্ন হচ্ছে, কেন ট্রাক চাপা দেওয়া হলো? আপনারা জানেন যে যখন আগুনটি লাগে তার 2 ঘন্টারও বেশি সময় পরে এই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান, 2টো থেকে 2:30টার মধ্যে। অথচ সচিবালয়ের পাশেই ফায়ার সার্ভিসের একটা দপ্তর আছে। যাই হোক, এত দীর্ঘ সময় পরে সচিবালয়ে গিয়ে আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হলো, কিন্তু সচিবালয়ের সামনের রাস্তাটি বন্ধ করা হলো না। ঢাকা শহরে এমন কি কোথাও দেখাতে পারবেন যে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর সেই রাস্তা বন্ধ করা হয়নি? তাহলে কেন সচিবালয়ের সামনের রাস্তা ব্লক করে দেওয়া হলো না? সচিবালয়ে আগুন লেগেছে, এটা তো একটা ভয়াবহ ঘটনা। সেই আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস গিয়েছে, ফায়ার ফাইটাররা কাজ করবেন, অবশ্যই রাস্তা তো বন্ধ করতে হবে। এখন ফায়ার ফাইটাররা বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটা বলা হতে পারে যে এই দায়িত্ব তো আমার ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে, ফায়ার সার্ভিসের যদি এই দায়িত্বটি নাও থাকে, ওই সময় সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে কারা ছিলেন? তারা কেন এই অবহেলাটি করলেন? এখন এই অবহেলার সুতো ধরে আমরা যদি বলি, ইতিমধ্যে ট্রাক ড্রাইভার সুমন এবং হেল্পার ফরহাদকে গ্রেফতার করা হয়েছে। সোহানুজ্জামান নয়ন নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি আসলে পানির পাইপ টানার জন্য রাস্তা পার হচ্ছিলেন, এই সময় ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করে। এই যে ট্রাক চাপা দিল, এর পেছনের ঘটনা কি? ড্রাইভার সুমন এবং হেল্পার ফরহাদকে রিমান্ডে নিলেই পূর্ণ ঘটনা বেরিয়ে আসতে পারে যে এর মধ্যে কোনো স্যাবোটেজ বা ষড়যন্ত্র আছে কিনা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তাদেরকে কেবলমাত্র কারাগারে আটক করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে, এখন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়নি। প্রিয় দর্শক, দেখুন, রিমান্ডে না নিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়ে দিয়ে বলা হয়েছে যে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে ছাড়া যাবে না। কিন্তু প্রশ্ন হলো, তাদেরকে তো রিমান্ডে নিয়ে তথ্য বের করা প্রয়োজন, সেই কাজটিও হয়নি। এরপরে আমরা আসতে চাই যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বিডি নিউজ 24.com কে বলেছেন যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে আমরা বেশ কিছু মৃত কবুতরও দেখেছি যেগুলো ওখানে থাকতো। তদন্ত শেষ হবার আগেই তিনি তদন্ত কমিশনের সদস্য সচিব কিভাবে বললেন যে বেশ কিছু মৃত? এই হচ্ছে হাসনাত আব্দুল্লাহর কি অপকর্ম। শুধু একমাত্র হাসনাত আব্দুল্লাহ না তো, সার্জিস, হাসনাত, আপনার উপদেষ্টা নাহিদ, আসিফ, মানে আপনার উপদেষ্টা নাহিদ আর আসিফ হচ্ছে জানেন কি একটা মানে কি বলে মানুষকে দেখানো। হ্যাঁ, মানে এই দুইজনকে যে আপনার সমন্বয়ক থেকে উপদেষ্টা বা সরকারি যে চেয়ারে বসাইছে, কেন বসাইছে? অর্থটা তো আনতে হবে স্মুথ ভাবে। তো অর্থটা কি আপনার হাসনাত আর হচ্ছে সার্জিসের বা আরো আদার্স যে বাজার আছে এদের পকেটে তো স্মুথ ভাবে টাকা তো আসতে হবে। তো আসতে হলে কি করতে হবে? সবার আগে সরকারি চেয়ারে আমাদের প্রতিনিধি থাকতে হবে, আর সেই প্রতিনিধি হচ্ছে কি আপনার উপদেষ্টা নাহিদ আর হচ্ছে আসিফ এবং আরেকজন। এই 3 বান্দরের বা 3 চোরের আপনার কি বলে এই সচিবালয়ে আগুন ধরে, 3টা চেম্বারই ধরে। এখন আসুন, গণমাধ্যমগুলা কি ধরে ফেলছে কিংবা একে একে প্রকাশ্যে আসছে। এখন হাসনাত আব্দুল্লাহকে অতি দ্রুত গ্রেফতারও করতে যাচ্ছে সেনাবাহিনীর প্রধান, কারণ পুলিশকে ভয় পাচ্ছে না, আর পুলিশকে এই সমন্বয়কারীরা কোনো ভ্যালু মনে দেখাচ্ছে না প্রতিনিয়ত। এবার আসুন, আপনার সমন্বয়করা কিংবা হাসনাতরা বড় বড় ব্যবসায়ী কিংবা আপনার যারা নাকি সৎ অফিসার আছে কিংবা আপনার সরকারি বড় বড় কর্মকর্তা আছে, আর তাদের কাছ থেকে কিভাবে আপনার চাঁদাবাজি করে আপনার দিয়ে সমন্বয়ক আপনার নাম পরিচয় দিয়ে
তিনি অরিজিনালি কি হাসনাত তাকে পাঠাইছে। আসুন একটা ভিডিও দেখি, তারপরে বাকি কথা বলছি। মনির খান কি করে? হচ্ছে সমন্বয়ক। আচ্ছা, তারপর নাম্বার নিছেন না স্টাফের কাছ থেকে? আমার একজন স্টাফের কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিছেন তো? জি জি জি, নাম্বার নিছেন একজনের কাছ থেকে, আমার নাম্বার নিছেন, নাম্বার নিয়ে ওই সময় একটু দিছেন? জি, আমার কাছ থেকে চাইছে, আমি চাইছি। আমি একটা এলাকার ছেলে, আমাকে যখন ফোন দিছে পরিচিত, আমি তখন প্রথম আমি কিছু জানি না, সে আপনাকে পাঠাইছে এবং সে 3 লাখ টাকা দাবি করছে, সেটা আপনি বলছেন তো? জি, আমার কাছে বলছেন তো? আচ্ছা ঠিক। আচ্ছা শুনেন, দেখলেন তো? তো এই হচ্ছে বর্তমান এদের অবস্থা। মানে আপনি যদি একটু খেয়াল করেন, মানে প্রতিনিয়ত তারা কি এই ধরনের ব্যবসায়ীদের কাছ থেকে কয়জনই বা এই ধরনের ভিডিও আপনার মানে লুকায়া করতে পারে, কয়জনই করতে পারে? না জানি বাংলাদেশের বর্তমান কি অবস্থা, আনাচে কানাচে বর্তমান বাংলাদেশের প্রতিটি ব্যবসায়ীদের কাছ থেকে তারা মনে করে এইভাবে চালাবাজি করতেছে। শুধু না, আপনার এই যে সময় টিভি আছে, সময় টিভি কিন্তু 10 জনকে লিস্ট ধরাই দিছে হাসনাত আর হচ্ছে সার্জিস। কি সময় টিভি কি তাদের বাপ হয়ে কিন্তু ঠিকই আপনার উপযুক্ত শিক্ষা দিছে, এবং যখন নাকি আন্তর্জাতিক মাধ্যম থেকে আপনার ডক্টর ইউনূসের উপর চাপ আসে এবং হাসনাতের উপর চাপ আসে, তখন হাসনাত ঠিক আপনার গিরগিটির মতো কি কান্নাকাটি করে হাত পা ধরা শুরু করে সময় টিভির। তো এই হচ্ছে এদের অবস্থা। কি দেখলেন তো? আর ভাই সাধারণ মানুষের বক্তব্য। আর এখন আপনি কি বলবেন? আরেকজনই তো বললো যে ভাই আপনি মাইকটা সরাবেন না। এই বইরা ভাম দিয়ে যারা নাকি কাশি দিতে গেলে বর্তমান মনে আপনার কি বলে প্যান্ট খারাপ করে ফেলায়, এরা জীবনে ভাই দেশ চালাতে পারবে? হ্যাঁ, এদের দিয়ে কখনো ভাই দেশ কি চলবে? চলবে না ভাই, কারণ এরা দেশ চালাতে পারবে না। আপনি মানেন কিংবা না মানেন, এই সার্জিস হাসনাত এরা কোটি কোটি টাকা পাচার করতেছে, কোটি কোটি টাকা। আরে শুনে আরেকটা কথা বলি, এদেরকে কখনোই বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে কিংবা ইন্ডিয়ার বর্ডার দিয়ে এদের পালানো বা পালাইতে দেওয়া যাবে না, এটা মাথায় রেখে। প্রথমত হচ্ছে আপনার জুলাই মাসে এবং আগস্ট মাসে যেই পরিমাণ পুলিশ গণহত্যা কিংবা আপনার মেট্রো রেল পড়েছে, বাংলাদেশের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বা সরকারি অনেক আসবাবপত্র বা দামি দামি জিনিসগুলো যে এত যে পুরাই দিছে বা ক্ষয়ক্ষতি করছে, এগুলোর হিসাব নিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার সচিবালয়ে এই 3 চোরের আপনার চেম্বারে কেন আগুন লাগলো, এটার জবাবদিহিতা করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে সমন্বয়কারীরা কত কোটি টাকা এই পর্যন্ত পাচার করলো, এটারও জবাবদিহিতা করতে হবে। শুধু এটাই না, আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও এটার জবাবদিহিতা করতে হবে। কারণ উপদেষ্টা আসিফ, আপনার নাহিদ, তারপর হচ্ছে আপনার সমন্বয়ক সার্জিস, সমন্বয়ক হাসনাত বা আরো যে বা যারা আছে, এদের প্রত্যেকের আপনার ইউরোপের কিন্তু ভিসা কিন্তু ভাই রেডি। কারণ যে কোনো মুহূর্তে এরা মনে করেন হুট করে চলে যেতে পারে এয়ারপোর্ট দিয়ে, কারণ এদেরকে এর জন্য আটকাতে হবে। এদেরকে কোনোভাবেই এয়ারপোর্ট দিয়ে আপনার যেতে দেওয়া যাবে না, কারণ এরা জনগণ কিংবা দেশের সাথে যে পরিমাণ গাদ্দারি বা দেশটাকে যে পরিমাণ রসাতলের দিকে নিচ্ছে বা বর্তমানও চলমান, এটাকে অবশ্যই অবশ্যই সাজার আওতায় আনতে হবে প্রত্যেককে, যে বা যারা এটার মাস্টার মাইন্ড ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আমেরিকা গিয়ে কিন্তু আপনার কি বলে মাহফুজকে মাস্টার মাইন্ড হিসাবে কিন্তু সকলের কাছে কিন্তু পরিচয় কিন্তু করাই দেয় যে হি ইজ দ্য মাস্টার মাইন্ড আন্দোলনের, এটা কিন্তু পরিচয় করাই দেয়। এই মাহফুজকেও প্রত্যেককেই আপনার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আনতেই হবে। দেখেন মেট্রো রেলটা যখন নাকি পোড়ায়, তখন কি আওয়ামী লীগের নাম আমরা সবাই বিশ্বাস করছি যে আওয়ামী লীগের ছাত্রলীগ নাকি এগুলো করাইছে, হেলমেট বাহিনী এটা সেটা। পুনরায় তারা সচিবালয়ে আগুন দিয়ে কি করে সমস্ত ডকুমেন্টস, তারা যে দুর্নীতি করছে বা চাঁদাবাজি আপনার টাকা যে আপনার টেন্ডারবাজি এটা সেটা যে করে যে এত এত কোটি টাকা যে আত্মসাৎ যে তাদের ব্যাংক ব্যালেন্স যে ভর্তি করতেছে, এটা যাতে আপনার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে কোন সরকার এসে যাতে এটাকে মনে করেন প্রুফ হিসাবে যাতে না পায়, এটার জন্যই কি করে সপ্তাহে এগুলা বের হয়ে যাবে। কারণ এদের মুখস্থ তখন আপনার হয়ে যাবে, সকলের মাঝে কি স্পষ্ট হয়ে যাবে, তাই না? এটার জন্যই কি করে
আপনার সচিবালয় এই 3 বান্দরের আপনার চেম্বারে কি আগুন লাগিয়ে দেয়, এবং বিএনপি যে আপনার আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় কিংবা আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে পাঠাতে চায় না বিএনপি, এটার জন্যই আপনার তারা এই ধরনের একটা মাস্টার মাইন্ড প্ল্যান মনে করেন খেলে, যে আপনার কি বলে এক ডিলে 2 পাখি। 2 পাখি যেমন প্রথমত হচ্ছে এদের যে তারা যে বর্তমান টাকা আত্মসাৎ করতেছে এগুলা শেষ, দ্বিতীয়ত এই আওয়ামী লীগের নাম দিয়ে আওয়ামী লীগকে আরো বিশেষভাবে বা ভালোভাবে ফাঁসাই দেওয়া হবে, এবং নির্বাচনে এদেরকে একদম প্রপার ভাবে এদেরকে বহিষ্কার করতে হবে। বর্তমান তারা মনে করতেছে কি জানেন, যে বাংলাদেশের জনগণ মনে হয় আমাদেরকে অনেক ভালোবাসে, হ্যাঁ অনেক পেয়ার করে, আমরা যেটা বলবো সেটাই হচ্ছে শেষ কথা নয়। আপনারা তো এই ধরনের চিন্তা ভাবনা করি বা এই ধরনের একটা অ্যাটেনশন নিয়ে আপনারা আগুন ধরাইছেন, যে আমরা আবারও বলবো যে এটা মাস্টার মাইন্ড, হ্যাঁ পরবর্তীতে 2-4-6 মাস পরে আমরা আবারও বলবো যে এটা মাস্টার মাইন্ড করে আমরা শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে এইভাবে আমরা নিষেধাজ্ঞা করছি। কি মানুষ কি বোঝে না? মানুষ কি বোকা নাকি? হ্যাঁ মানুষ কি বোঝে না আপনাদের চাল? প্রত্যেকের বিচার হবে। এখন দেখার বিষয়, শুনছি যতটুকু শুনলাম যে সেনাবাহিনী এটা তদন্ত করতেছে এবং সেনাবাহিনী সার্জিস হাসনাতকে বর্তমান অবজারভেশনে রাখছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। যদি আপনার ডকুমেন্টস এবং সবকিছু তথ্য মিলে যায় বা প্রুফ পেয়ে যায়, মানে যদি আপনার লিগেল ওয়েতে করে, সেনাবাহিনী যদি আপনার কোনো পক্ষটা না নেয়, যদি সেনাবাহিনী যদি আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য সামনের বছরটা 2025 সাল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খুবই খারাপ হবে। কেননা এই বিএনপি অলরেডি যে ধরনের বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যগুলো থেকে একটা জিনিস স্পষ্ট, বিএনপির একজন প্রভাবশালী নেতা জিল্লুর রহমান সাহেবের একটা প্রোগ্রামে আতাউর রহমান খান ঢালি ভাই তিনি বলছিলেন যে বিএনপি যদি মাঠে নামে 1 ঘন্টার মধ্যে এই সরকার ফালাই দিতে পারবে তারা। এখন আসলে এটা কতটুকু ফালাইতে পারবে না পারবে সেটা সময় বলে দিবে, বাট পরিস্থিতি কিন্তু বলছে বিএনপি আসলে মাঠে নামলে সরকার বিপাকে পড়বে। এখন কেন এই কথাগুলো আসছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি 2025-এর মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয়, তাহলে এই সরকারের পতন ঘটানো হইতে পারে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো। আর আওয়ামী লীগ তো কি পরিমাণ ভূমিকা রাখবে বিএনপির কাঁধে কাঁধ মিলে আপনার বুঝতে হবে। কারণ অলরেডি সজীবাজের জয় চেষ্টা করেছিলেন, তারেক রহমানের প্রতি পজিটিভ একটা বার্তা পাঠাইছিলেন, আবার হাসান মাহমুদ তিনিও জনাব তারেক রহমান সম্মান দিয়া মোটামুটি চেষ্টা করতেছিল যে দিন শেষে বিএনপি শেষ একটা আশ্রয়স্থল হিসাবে আওয়ামী লীগ মনে করছে। তবে বিএনপি তাদের রাজনৈতিক স্বার্থে এই ইউনূস সরকারকে হটানোর জন্য এখন অনেক ইস্যুতে যেগুলোতে আওয়ামী লীগের স্বার্থ কানেক্টেড তারা কিন্তু চুপচাপ। তবে এরকম কোনো পরিস্থিতি হলে ইউনূস সরকার কতক্ষণ টিকবেন এটা অনেকেই বলছেন যে বিএনপির পাওয়ার বেশি, আবার কেউ বলছেন জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের সামনে আবার বিএনপি টিকবে না। কারণ এরা বলতেছে যে 15 বছরের সরকার 15 দিনে ফালাই দিছি, তোমরা আর কারা, আমরা কারা, তোমরা কারা বক্তব্য আছে। এর মধ্যে গতকালকে আপনার মির্জা ফখরুল ইসলাম সাহেবের এই বক্তব্য আগুনের মধ্যে আরেকটু ঘি ঢেলে দিয়েছে। তিনি বলছেন যে সংস্কারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সমন্বয়করা বলছেন, সরকার বলছেন সংস্কারবিহীন নির্বাচনবিহীন সংস্কার এটা তো ভাই কোনো কাজে দিবে না। বাট বিএনপি বলতেছে না, সংস্কারের কারণে একটা অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন তো আমরা দেশ চালাইতে দিতে পারি না। এই সরকার কি কারো ম্যান্ডেট আনছে? ম্যান্ডেট আনে নাই। একটা জরুরি অবস্থার সরকার জরুরি সময়ের জন্য থাকবে। এখন ভাই তোমরা সংস্কার শুরু করছো, উপদেষ্টারা সংস্কার বলতেছে বারবার, বৈষম্য বিরোধী ছাত্ররা তারা বলতেছে রাজনৈতিক দল নামাবে, বিএনপি ভাবতেছে এটা একটা কিংস পার্টি। সো এই পরিস্থিতিতে এই সরকার দীর্ঘদিন বসে থাকলে এটা বিএনপির জন্য হেডেক, নতুন অনেক কিছু ঘটতে পারে। তারা আবার কেউ মনে করছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারে এই সরকার। অনেক রকমের ষড়যন্ত্র টেনশন কিন্তু বিএনপি ফিল করছে, যার কারণে তারা বলছে যে তোমরা তো একটা অনির্বাচিত সরকার, তো তোমাদের হাতে তো ভাই দিনের পর দিন দেশ চালাইতে দিতে পারি না। আবার অপরদিকে উপদেষ্টারা বলছেন এই যে সরকার আমরা গঠিত করছি এইটাই ম্যান্ডেট জনগণকে যে আমাদেরকে ক্ষমতায় বসাইছে। আচ্ছা, এখন প্রেস ক্লাবে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য হচ্ছে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র প্রতিহত করা। জাতীয় গণতান্ত্রিক পার্টির একটা একাংশ তারা এটা করছে। তো তিনি বলছেন সংস্কার কোনো নতুন ধারণা নয়, আর এটা একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে, সেই ধারা চলতে থাকবে। এই জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না, সেই পর্যন্ত আমরা একটি অনির্বাচিত সরকারের হাতে এই দেশ দিয়ে রাখতে পারি না। সেই কারণে আমরা যখন বলি নির্বাচন তাড়াতাড়ি চায়, তখন আমাদের সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় এই সরকারের পক্ষ থেকে যে বিএনপি
তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় তো আমরা আগেও ছিলাম, আল্লাহ চাইলে আমরা আবারও ক্ষমতায় যাব। আমি বলতে চাই এই সংস্কার প্রক্রিয়াটা শুরু করছে জিয়াউর রহমান। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল আওয়ামী লীগ, সেখান থেকে বের হয়ে বহুদলীয় গণতন্ত্র এনেছিল। একটি নির্বাচিত সরকার এলে এই সমস্যাগুলো কমে যাবে, কারণ নির্বাচিত সরকারের শক্তি অন্য, তার পেছনে জনগণের শক্তি থাকে। সেই জন্য আমরা বারবার নির্বাচনের কথা বলছি। সংস্কার সবচেয়ে বেশি বিএনপি চায়। একই সঙ্গে অনির্বাচিত সরকারের ক্ষমতা বেশি দিন থাকা উচিত নয়। জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের জীবন অতিষ্ঠ। এই সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিকমতো ফাংশন করাইতে পারতেছে না, জায়গায় জায়গায় নানান রকম অনিয়ম দুর্নীতি হচ্ছে, অনেক কিছু ঘটছে। তো এগুলা হচ্ছে সরকারের ব্যর্থতার একটা প্যারামিটার। তো সেখান থেকে বিএনপি বলছে যে এই এত রঙের ব্যর্থতা নিয়ে আপনারা তো ভাই ক্ষমতায় বসে থাকার সুযোগ নেই, ক্ষমতা ছেড়ে দেন, তাড়াতাড়ি নির্বাচন দেন। তো বিশ্লেষকদের বক্তব্য এই বছর অক্টোবরের মধ্যে নির্বাচন হতে পারে, কারণ বিএনপি ফেব্রুয়ারি বা মার্চ থেকে তারা কিন্তু হার্ড লাইনে নামবে, হার্ড লাইনে রাজপথে নামবে। আর নামলে বিএনপি যদি শক্তিমত্তা দেখাইতে পারে, সেটার বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধীরা যদি আপনার ওই রকম প্রটেস্ট করা মাঠে থাকতে না পারে, তাহলে এই সরকার অবশ্যই নির্বাচন দিয়ে দিবে। আর পরিস্থিতি আবার ভিন্ন হইতে পারে। চুরি, লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করলো, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। একথা নিশ্চিত করে বলা যায়, আমলারা ছাড়া সচিবালয়ে কেউ আগুন দেয়নি। আগুনের ঘটনায় ফেঁসে যেতে পারেন এমন 8 জন প্রভাবশালী এলিট শ্রেণীর আমলাদের নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে, যারা ছিলেন হাসিনার আপন ছেলের চেয়েও বিশ্বস্ত। চলুন একে একে দেখে নেওয়া যাক ফেঁসে যাচ্ছেন কারা এই 8 আমলা। নাম্বার 1, মোহাম্মদ মুসলিম চৌধুরী। সচিবালয়ে আগুন লেগেছে, পুড়ে গেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দপ্তর, আর এই দপ্তরের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী। জানলে অবাক হবেন, অন্তর্বর্তীকালীন সরকারও অবসরে যাওয়া মুসলিমকে পদায়ন করে নতুন করে নিয়োগ দিয়েছে। মোহাম্মদ মুসলিম চৌধুরী সাবেক অর্থ সচিব এবং সরকারের সাবেক প্রধান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থাৎ সিএজি ছিলেন। নভেম্বরে তাকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে 3 বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। মুসলিম চৌধুরী অর্থ বিভাগের সচিব থাকাকালে রিজার্ভ চুরি হয়। এছাড়া সিএজি হিসেবে দায়িত্ব পালন করায় তার স্বাক্ষর ছাড়া সরকারের কোনো ধরনের তহবিল ছাড় করা সম্ভব ছিল না। অর্থাৎ শেখ হাসিনা সরকারের দুর্নীতির দায় তিনি এড়াতে পারেন না। এছাড়া সরকারি বেসরকারি অংশীদারিত্বে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেন এবং সার্বজনীন পেনশন স্কিমও তার ব্রেইন চাইল্ড বলা হয়। তার মানে এখন নিশ্চিত বুঝতে পেরেছেন কেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দপ্তরে আগুন লেগেছে। নাম্বার 2, হেলাল উদ্দিন আহমদ। আগুনকাণ্ডের ঘটনায় নিশ্চিত ফেঁসে যাবে হেলাল উদ্দিন আহমদ, কারণ আগুনে পুড়ে যাওয়া পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও এর স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে ছিলেন হেলাল উদ্দিন আহমদ। সচিবালয়ে থাকা তার আমলনামা নষ্ট করতে এই আমলা জড়িত থাকতে পারেন, কারণ এই হেলাল উদ্দিন আহমদ ছিলেন হাসিনা সরকারের ভোট কারচুপির আরেকজন যোদ্ধা। ইসি সচিব হিসাবে শেখ হাসিনার আস্থার প্রতিদান হিসেবে বিভিন্ন নির্বাচনে কারচুপির অন্যতম হোতা ছিলেন তিনি। এ দায়িত্ব সফলভাবে পালন করার পুরস্কার স্বরূপ 2020 সালে তাকে সিনিয়র সচিব করা হয়। 2022 সালে অবসরের পর তাকে সরকারি কর্ম কমিশন বা পিএসসিতে 5 বছরের জন্য সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি ওই পদে বহাল আছেন। ভালো করে খতিয়ে দেখলে ফেঁসে যেতে পারেন হেলাল উদ্দিন। নাম্বার 3, আহমদ কায়কাউস। সচিবালয়ে আগুন লাগার পেছনে কারণ খুঁজতে গঠিত কমিটিতে নিশ্চিতভাবে আহমদ কায়কাউসের নাম আসবে, কারণ আহমদ কায়কাউস ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত আমলা। তিনি বিদ্যুৎ বিভাগের সচিব হিসাবে লম্বা সময় দায়িত্ব পালন করেন। দরপত্র ছাড়া অর্ধশতাধিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া এবং এসব লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অন্যতম হোতা ছিলেন তিনি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিশ্বস্ত এ সহচরকে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তির মাস্টার মাইন্ডও বলা হয়। পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসাবে পদোন্নতি পেলেও বিদ্যুৎ বিভাগের ওপর তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল। বাংলাদেশের সরকারি পাসপোর্ট ছাড়াও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী এ আমলা সর্বশেষ বিশ্ব ব্যাংকের বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রে তার অঢেল সম্পদ রয়েছে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও শেখ হাসিনার বিশ্বস্ত এ আমলার দুর্নীতি নিয়ে কখনোই তদন্ত হয়নি। তিনি এখনও বহাল তবিয়তে আছেন। নাম্বার 4, শহীদুল হক। ধারণা করা হচ্ছে সচিবালয়ে আগুন লাগার পেছনে শহীদুল হকের হাত থাকতে পারে, কেননা তার শত অপকর্মের আমল নামা রয়েছে সচিবালয়ে। শহীদুল হক ছিলেন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত পররাষ্ট্র সচিব। 2012 সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পালন শুরু করেন।
2018 সালে 30 ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হলেও সরকার তাকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। শেখ হাসিনার এই বিশ্বস্ত এ পররাষ্ট্র সচিব দেশের স্বার্থবিরোধী অনেক চুক্তির মাস্টারমাইন্ড। ভারতের সঙ্গে সম্পাদিত ট্রান্সশিপমেন্ট চুক্তি, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার, নামমাত্র ট্রান্সশিপমেন্ট মাসুল নির্ধারণে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। অবসরের পর তিনি আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের পরামর্শক পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পান। এ সময় সরকারকে পররাষ্ট্র নীতি বিষয়ক বিভিন্ন পরামর্শ তিনি দিয়েছেন। নাম্বার 5, আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। আগুন লাগার পেছনে সঠিক কারণ উদ্ঘাটন করা গেলে ফেসে যাবেন আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এই আমলা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর যদিও অপসারিত হয়েছেন, কিন্তু সচিবালয়ে তার আমলনামা কিন্তু ছিল। এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান ছিলেন। এছাড়া বিবিসির চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এনবিআর এর চেয়ারম্যান হিসেবে ডক্টর ইউনুসকে একের পর এক আয়কর মামলায় হয়রানি করেন মুনিম। এখন নিশ্চয় বুঝতে পেরেছেন কেন সচিবালয়ে আগুন লেগেছে। এছাড়া রহমাতুল মুনিম সামিট, এস আলম, ইউনিক, মেক্সিমকো সহ কয়েকটি বড় গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ম বহির্ভূতভাবে শত শত কোটি টাকার কর অবকাশ সুবিধা দিয়েছেন। এছাড়া বড় কয়েকটি কোম্পানিকে অবৈধভাবে কর সুবিধা দেওয়া, টাকা পাচারের সহযোগিতা ও শুল্ক কর ফাঁকিতে সহযোগিতা করে শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন মুনিম। নাম্বার 6, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত আমলা। নির্বাচন কমিশন সচিব হিসাবে জাতীয় নির্বাচনে কারচুপির সফল দায়িত্ব পালনের পুরস্কার স্বরূপ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পদায়ন করা হয়। সেখানে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালনের পর 2022 সালের 27 অক্টোবর সচিব করা হয়। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ছাত্র হত্যার প্রত্যক্ষ মদদের ভিডিও ভাইরাল হলেও তাকে কোনো ধরনের শাস্তির আওতায় আনা হয়নি। তারও অনেক নথিপত্র এখন সচিবালয়ে রয়েছে। আমি নিশ্চিত মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে ডিম থেরাপি দিলে আগুন কাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যাবে। নাম্বার 7, কবির বিন আনোয়ার। এদিকে কবির বিন আনোয়ার ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত মন্ত্রী পরিষদ সচিব। বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠলেও শেখ হাসিনা তার বিরুদ্ধে কখনোই শাস্তিমূলক ব্যবস্থা নেননি। আওয়ামী লীগের তকমা লাগিয়ে যে কজন আমলা থেকে শত শত কোটি টাকার মালিক হয়েছেন তাদের মধ্যে কবির বিন আনোয়ার অন্যতম। দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকায় ঢাকা, গাজীপুর, সেন্ট মার্টিন, কক্সবাজার, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও A2I এর প্রকল্প পরিচালক থাকাকালে তার আত্মীয় স্বজনদের ঠিকাদারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করেছেন কবির বিন আনোয়ার। তাদের মাধ্যমে তিনি বিভিন্ন প্রকল্পের নামে অর্থ বরাদ্দ নিয়ে অঢেল সম্পদের পাহাড় গড়েছেন। এসব দুর্নীতি পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত হলে ফেসে যাবেন কবির বিন আনোয়ার। বিষয়টি নিশ্চয়ই জানেন এই দুর্নীতিবাজ আমলা, আর এজন্য সচিবালয়ের নথি পড়াতে আনোয়ার যে অংশ নেয়নি সে গ্যারান্টি কে দিবে? নাম্বার 8, আব্দুর রৌফ তালুকদার। আব্দুর রৌফ তালুকদার ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন। ঋণ খেলাপির নানা সুযোগ দেওয়া, কেন্দ্রীয় ব্যাংকের শৃঙ্খলা নষ্ট করা, রিজার্ভকে রেকর্ড উচ্চতা থেকে তলানিতে নিয়ে আসা, রিজার্ভের হিসাব নিয়ে লুকোচুরি, কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, বেসরকারি ব্যাংকগুলোয় নিরীক্ষা কার্যক্রম প্রায় বন্ধ করে দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে এ আমলার বিরুদ্ধে। এর আগে তিনি দামি দামি জুতা, সেই সময় মানুষ খালি পায় সেই জুতাগুলো নিক্ষেপ করে খালি পায় তারা নিজের বাসায় ফিরে গেছে। অনেক স্মৃতি ছিল এই টিএসসিতে। সেই জায়গাটা থেকে আপনারা দেখেন মেট্রো রেলের পিলার থেকে শেখ হাসিনার ছবিটা NSA এর মাধ্যমে, যতটুকু আমরা খবর পেয়েছি পুলিশের NSA এর মাধ্যমে সেখান থেকে সেটা মুছে ফেলা হয়েছে। পরবর্তীতে আবার বিপ্লবী সরকার নামে যে সরকার বর্তমান দাবি করে তার এটাকে আবার একটা সুন্দরভাবে গ্রাফিটি করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে শেখ হাসিনার মানুষের আবেগ অনুভূতি এগুলো মানে মুছে ফেলাইলেন, এগুলোকে উপদেষ্টার কথা ছাড়া NSA এত সাহস পুলিশের যে এই জায়গায় NSA এর লোক এসে মুছে ফেলাবে? কেন মুছবে? আচ্ছা যদি মোসাদ দরকারি পড়তো তাহলে একদম সাদা করে দিতেন, আবার তো আপনারা সেখানে ছবি আঁকলেন। কিন্তু যে মানুষের অনুভূতি, মানুষের যে আকাঙ্ক্ষা, এটা নিয়ে আপনারা যে একটা খেলা খেললেন। এবং আমি তো আগেই বলেছি যে আওয়ামী লীগের পূর্ণ ভাষণ হলে সবার আগে আমাদের সবার ফাঁসি হবে। সো এটাই আপনারা করতেছেন। টাকার লোভে কোনোদিন ছাত্র সংগঠন বিক্রি হয় না, বিক্রি হয় হচ্ছে কিছু ব্যক্তি। সেই ব্যক্তিরাই আজকে বিক্রি হয়ে গেছে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য বিভিন্ন দলে তাদেরকে ঢুকাচ্ছে। এবং যারা এই হত্যার সাথে সরাসরি জড়িত ছিল, ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে, এদেরকেও এরা বিভিন্ন জায়গায় নিপীড়ন নির্যাতন করছে। এবং যারা এই হত্যার সাথে সরাসরি জড়িত ছিল এদেরকে গ্রেফতার না করে এদেরকে বিভিন্ন কমিটি, নাগরিক কমিটি বলেন,
আরও যেসব রাজনৈতিক দল আছে অনেক দলে তাদেরকে ঢুকানো হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সচিবালয়ে যে আগুন লাগছে, কারা আগুন লাগিয়েছে এখন পর্যন্ত কি তথ্য প্রকাশ করেছে? তথ্য কিন্তু প্রকাশ করে নাই, সাহস নাই। কি বলবে জানেন? হয়তো তথ্য দিবে কি তারে তারে বাড়ি লেগে সার্কিট হয়ে আগুন লেগে গেছে। আমি বলবো ওই নাহিদ আর আসিফের দুজনের মাথায় বাড়ি লেগে আগুন লেগে গেছে ভাই, বুঝছেন? এ হচ্ছে অবস্থা। এদের মাথায় মানে বুদ্ধি বলতে কিছু নাই। এরা এখন দেশকে সুন্দরভাবে চাইলে পরিচালনা করতে পারে। মানুষ রাষ্ট্রীয় দায়িত্ব পায় না, এটা আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত তাদের প্রতি। তো ওই জায়গাটা থেকে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারতেছে না। তারা আওয়ামী লীগের পুনর্বাসনে তারা চেষ্টা করে যাচ্ছে। এই যে টিএসসির মতো একটা জায়গায় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, সবাই কিন্তু সবার মন্তব্যগুলা প্রকাশ করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং অন্যদিকে সচিবালয়ের এই অগ্নিকাণ্ডকে নিয়ে, দেশের এই বর্তমান পরিস্থিতি নিয়েও কিন্তু অনেকে অনেক কথা বলতেছে, ভারত বাংলাদেশের যে একটা পরিস্থিতি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।